চলেন শুরু করি আমরা কি গতদিন হচ্ছে আমরা দুইটা ক্যাম্পেইন দেখছিলাম, একটা হচ্ছে এনগেজমেন্ট আর একটা হচ্ছে কি ট্রাফিক। তো আমরা এনগেজমেন্টের মধ্যে আরেকটু পার্ট বাকি ছিল, তো ওইটা আজকে করব। তো চলেন আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে এখানে একটু দিতে যাচ্ছি। তো আমরা হচ্ছে একটু অ্যাডসেট লেভেলে যাই। অ্যাডসেট লেভেলে গিয়ে এখানে আমাদের কনভার্সন লোকেশন আছে। আমরা কতদিন কোনটা কোনটা করছিলাম? মেসেজ ক্যাম্পেইন, কল ক্যাম্পেইন, ওয়েবসাইট, অ্যাড তো করতে পারেন, অ্যাড হচ্ছে কি ফেসবুক আর ইনস্টাগ্রাম। বাকি ছিল কোনটা? অন ইউর অ্যাড। অন ইউর অ্যাড মানে অন ইউর অ্যাড হচ্ছে ধরেন আমরা যদি কোনো ফেসবুকের পেজে যাই, যেমন ধরুন এখান থেকে যে একটা ধরেন ফেসবুক পেজ, আমরা নরমালি যখন কোনো ক্যাম্পেইন সেট আপ করি, এই যে অ্যাড লেভেল থেকে অ্যাডের ছবি দেই, প্রাইমারি টেক্সট দেই, এগুলো যখন আমরা এখান থেকে সেট করি, ওই অ্যাডটাকে যেই ফেসবুক পেজের জন্য সেট করি ওই পেজের মধ্যে কি দেখা যায় অ্যাডটা? ওই পেজের মধ্যে কিন্তু দেখা যায় না। তাই অনেক সময় ক্লায়েন্ট কি চায়? ক্লায়েন্ট চায় হচ্ছে শুরুতে সে ফেসবুকে একটা পোস্ট করবে, পোস্ট করার পরে এই পোস্টটাকে সে অ্যাড হিসেবে ইউজ করতে চায়। কেন বলেন তো? কারণ হচ্ছে যখন আপনি একটা পোস্টকে অ্যাড হিসেবে ইউজ করবেন, তখন কি হবে? এই পোস্টের নিচে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার থাকবে। অর্গানিক্যালি যখন পেজে কেউ ভিজিট করবে তখন দেখবে কি আরে এই পোস্টে তো অনেক বেশি রিচ পাইছে, এনগেজমেন্ট হয়েছে, তখন কিন্তু এটা ট্রাস্টটা বাড়বে। ঠিক আছে? দেওয়া হয়েছে? তাহলে ট্রাস্ট বাড়বে। এই জন্য যদি আপনার কোনো ক্লায়েন্ট বলে যে আমি ফেসবুকে একটা পোস্ট করেছি, সেই পোস্টটাকে অ্যাড হিসেবে ইউজ করো, অনেক সময় ক্লায়েন্ট চিন্তা করে এটা জানে না, তার কারণে অনেক সময় মনে করে কি এমনি অ্যাড দিলে ওটাও পোস্ট হিসেবে থেকে যাবে। এতে করে কিন্তু অনেক ক্লায়েন্টের সাথে ঝামেলা লাগে। এর আগে আমাদের একটা ক্লায়েন্ট আমরা ওইভাবে ভিতর থেকে সেট আপ করে দিছি, এখন সে তো আর পোস্টের মধ্যে গিয়ে অ্যাড দেখতে পারতেছে না, বলতেছে আমি তো এরকম চাইনি। এই জন্য ক্লায়েন্টকে অনেক সময় জিজ্ঞাসা করে নেবেন যে আসলে তুমি কি তোমার আগে পোস্ট করে সেই পোস্টটাকে অ্যাড হিসেবে ইউজ করতে চাও, নাকি আমরা অ্যাড ম্যানেজার থেকে এমনিতে অ্যাড সেট আপ করে দিই। এমনি এমনি যদি আমরা এখানে অ্যাড সেট আপ করে দিই সেক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই পোস্ট হিসেবে আসবে না। তো ক্লায়েন্ট যদি এরকম পোস্টটাকে বুস্ট করতে চায় সেক্ষেত্রে আপনি এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে অন ইউর অ্যাড দিবেন। অন ইউর অ্যাড দেওয়ার পর এখানে আমরা আরো কিছু কাজ করতে পারবো। এনগেজমেন্ট টাইপ আছে, যেমন ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্স আর একটা হচ্ছে রিমাইন্ডার আছে, চারটা আছে। একটা একটা করে শিখি আমরা। প্রথমে আছে হচ্ছে ভিডিও ভিউজ। আপনি যদি ভিডিও ভিউজ দেন, পারফরম্যান্স গোলের মধ্যে দুইটা গোল আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউজ আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস। আপনি যদি এটা দেন ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউজ, অর্থাৎ আমরা ফেসবুকে ভিডিও দেখি না, সেই ভিডিও ভিডিও ট্যাব থেকে আমরা অনেক ভিডিও দেখি। এখন এই যে আমরা যখন ভিডিও দেখি, এই ভিডিওর মধ্যে আবার অ্যাড দেখায় না, সেই অ্যাড গুলো কি স্কিপ করা যায় না? আবার স্কিপ করা যায়। তো এখন কখন স্কিপ করতে পারেন? এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ টু ভিউজ, অর্থাৎ আপনি এখানে কত সেকেন্ড পরে স্কিপ করতে পারবেন? 15 সেকেন্ড। তার মানে আপনার আপনার যে অ্যাডটা যখন আরেকজনের ভিডিওর মধ্যে দেখাবে, সেই স্কিপ করতে পারবে 15 সেকেন্ড পরে। আর হচ্ছে আরেকটা আছে ম্যাক্সিমাম 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস, অর্থাৎ 2 সেকেন্ড পরে সে চাইলে স্কিপও করতে পারবে আবার বাদ বাকিটা দেখতেও পারবে। এখন বলেন তো কোনটা বেস্ট হবে? আপনার কাছে 15 সেকেন্ড দেখানো না 2 সেকেন্ড দেখানো? 15 সেকেন্ড। কেউ 2 সেকেন্ডের পক্ষে কেউ নাই? আচ্ছা, অ্যাকচুয়ালি 2 সেকেন্ডের মধ্যে তো আপনি খুব একটা ভালো মেসেজ দিতে পারবেন না, কারণ মানুষ কি অ্যাড আসলে দেখতে চায়? মানে অ্যাড যখন আসে তখন তাকে দেখি স্কিপ বাটনের দিকে, হ্যাঁ, যে কখন এখান থেকে স্কিপ করা যাবে আর কি। হ্যাঁ, তো আপনার হচ্ছে নরমালি মানুষ অ্যাড দেখতে চায় না, বাট আমরা যেহেতু এখন মার্কেটার, মানুষকে জোর করে হলেও অ্যাড দেখাইতে হবে। ওকে, এর জন্য আমরা এই ট্রু প্লে ভিউজ এটা সিলেক্ট করবো আর কি। আরেকটা জিনিস, এখানে যখন ধরেন 15 সেকেন্ডের মধ্যেও কিন্তু অনেক সময় আপনার ফুল মেসেজটা দিতে পারবেন না। 15 সেকেন্ড কিন্তু খুব কম সময়। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আপনার অ্যাডের যে ক্রিয়েটিভ থাকবে, সেটা ভিডিও যেটা থাকবে এটাকে এমন ভাবে রেডি করতে হবে, হুক করতে হবে কাস্টমারকে যেন সে পুরোটাই দেখে। কিভাবে করতে পারেন? ধরেন
এর 15 সেকেন্ডের মধ্যে যদি বলেন যে আজকে আমরা এই প্রোডাক্ট বা সার্ভিস একটা অফার আছে, অফারটা আপনার অফারটা আমরা ভিডিও শেষে বলবো, তাহলে কিন্তু মানুষ পুরোটাই দেখবে। আবার দেখবেন অনেক সময় মানুষ ভিডিও বানায় না, যে ধরেন পৃথিবীর 10টা আশ্চর্যজনক ঘটনা শুরু হয় কয় নাম্বার থেকে, 10 নাম্বার থেকে। কারণ শুরুতে যদি 1 নাম্বার দিত তাহলে কি হতো, মনে হয় 1 নাম্বারে এই অবস্থা, আর 10 নাম্বারটা দেখবো না। 10 নাম্বার থেকে শুরু করে যাতে কি আগ্রহটা ধরে রাখে, অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে কাস্টমারকে একেবারে বুক করে রাখে, মানে আপনাকে ধরে রাখতে হবে আর কি কাস্টমারকে। আরেকটা জিনিস, ধরেন আপনি যদি একটা ভিডিও দেন, কোনো এডিট নাই, কোনো ইফেক্ট নাই, ট্রানজিশন নাই, তাহলে মানুষ কিন্তু হুক করে না। কেন করে না? কারণ আমাদের হচ্ছে ধৈর্যের লেভেলটা এখন অনেক কম। যার কারণে দেখবেন যে হচ্ছে আপনি 10 মিনিটের একটা ভিডিও দেখতে গেলে আপনাকে মিনিমাম 5 বার পজ করে রাখা লাগবে। আর আমরা ঘন্টার পর ঘন্টা ধরে যদি শর্টস ভিডিও দেখি তাইলে আমাদের কাছে বোর লাগতেছে না। কেন? কারণ আপনি প্রত্যেকটা স্টপে নতুন নতুন কিছু দেখতে পারতেছেন। তার মানে আপনার যখন ভিডিও কন্টেন্ট হবে, যেমন এই যে এখানে যেমন এই ভিডিওটা দেখতেছি, দেখেন এই ভিডিওটা যদি আমরা একটু আপনাকে দেখাই, দেখেন এই যে ভিডিওতে কিন্তু ট্রানজিশন হচ্ছে, এই যে নানান ধরনের ট্রানজিশন, এক ফ্রেম থেকে আরেক ফ্রেম নিয়ে যাচ্ছে। কিন্তু এটা না হয় যদি মনে করেন যে ও শুধু দাঁড়িয়ে থেকে এক জায়গায় কথা বলতো, তাহলে আপনার কাছে বোর লাগতো এবং আপনাকে এটা কি অনেক লেন্থি প্রসেস মনে হতো। বাট একটার পর একটা যখন দেখেন ফ্রেম চেঞ্জ হচ্ছে, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, ট্রানজিশন আসতেছে, ইফেক্ট আসতেছে, টেক্সট আসতেছে, তখন কিন্তু ভিডিওতে আপনি হুক হয়ে আছেন, আটকে আছেন। তো বর্তমানে আসলে কাস্টমারকে আটকে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আপনি অ্যাড চালাইলেই কিন্তু শুধুমাত্র ভালো আউটকাম আসবে না, আপনার অ্যাডের কন্টেন্টের সাথে কাস্টমারকে হুক করে রাখার মতো কন্টেন্ট হওয়া লাগবে। তো আমরা এটাই দিলাম। আর এছাড়া সব বিষয়গুলো এখানে সেম থাকবে, জাস্ট পরের ধাপে যেখানে আমাদের অ্যাডের ক্রিয়েটিভ আছে, অ্যাডের ক্রিয়েটিভ মানে অ্যাডের জন্য যে আমরা ইমেজ অথবা ভিডিও ইউজ করি, এটা হচ্ছে অ্যাডের ক্রিয়েটিভ। তো অ্যাডের ক্রিয়েটিভটা এখানে জাস্ট আপনি ভিডিও দিতে পারবেন, এই ভিডিও আপনি এখানে একটা ভিডিও আপলোড করে দিবেন। আর বাকি সব তো আগের মতোই, আপনার হচ্ছে ট্যাগিংটা আমরা এখনো দেখিনি আর কি, অর্থাৎ প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন সব। না, না, ক্রিয়েটিভ পোস্ট করা বাদে থাকবে না। এখন একটু অন স্টেপ ব্যাক যাই। এবার আমরা এনগেজমেন্ট টাইপে ভিডিও ভিউস এর পরিবর্তে আমরা ইউজ করেছি পোস্ট এনগেজমেন্ট, অর্থাৎ কোন একটা পোস্টকে আপনি পোস্ট করবেন। সো এবার আমি যদি এখানে অ্যাড লেভেলে যাই, অ্যাড লেভেলে গিয়ে আপনাকে কি করতে হবে, আপনি যে পোস্টটাকে অ্যাড হিসেবে ইউজ করবেন সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যখন সিলেক্ট পোস্টে যাবেন, আপনার ফেসবুকে যে পোস্টগুলো আছে এগুলো দেখাবে। তো আমার এই যেখানে থেকে যেই পেজটা সিলেক্ট করা আছে এখানে খুব একটা পোস্ট নাই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। তারপর আমরা আপাতত একটা সিলেকশন করে দিয়ে কন্টিনিউ করলাম। তাহলে কি হবে, যে আপনার এই পোস্টটাকে বুঝতে হবে, তখন কিন্তু নিচের দিকে কি কোনো অ্যাকশন বাটন থাকবে, হেডলাইন থাকবে? তা কিন্তু থাকবে না। কারণ হচ্ছে আপনার টার্গেটটা কি, পোস্টটাকে বুস্ট করা, পোস্টে মানুষ কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে কখনো যদি পোস্ট বুস্ট করতে চান তাহলে হচ্ছে আপনারা এই ফরম্যাটে করতে পারেন। আর আরেকটা আছে হচ্ছে, এখান থেকে আরেকটা আছে পোস্ট বুস্টের পরে হচ্ছে ইভেন্ট রেসপন্স। ফেসবুকের ইভেন্ট সম্বন্ধে কারো ধারণা আছে? ইভেন্ট কি দেখছেন, কখনো দেখছেন? অবশ্যই। ধরেন আপনি যদি এখানে যান facebook.com/events, হ্যাঁ শিওর, হ্যাঁ জি, না ওইটা তো হচ্ছে আপনার পোস্টের লাইক কমেন্ট বাড়বে। আর আপনি যদি হচ্ছে পেজের লাইক কমেন্ট বাড়াইতে চান তাহলে সেই ক্ষেত্রে হলো ইউজ করবেন হচ্ছে এখান থেকে, না মেসেজ ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইনে তাহলে পেজে লাইক ফলো বাড়বে। এই যে এনগেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে ইনস্টাগ্রাম আর ফেসবুক গতদিন যেটা দিয়ে দেখাইছিলাম, এইটা দিয়ে করতে পারেন। তবে কিছুদিন আগে একটা ক্যাম্পেইন ছিল যে লাইক বাড়ানোর জন্য, যে আপনার একটা ক্যাম্পেইন চালাইলেন, আমাদের যেখানে কল টু অ্যাকশন বাটন থাকে ওইখানে একটা লাইক বাটন সেট করা যেত, বাট ওই ক্যাম্পেইনটা ফেসবুক স্টপ করে দিয়েছে, ওটা এখন নাই। এখন আমরা যেটা করতে পারি যে ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে চালাইতে পারি, এখানে কল টু অ্যাকশন হিসেবে জাস্ট লেখা থাকে কি ভিজিট পেজ, ভিজিট পেজে ক্লিক করলে এবার আপনার পেজে যাবে।
এটা ফেসবুক কেন করছে, ধরেন আমরা যখন লাইকের জন্য শুধু লাইক বাটন দেই, তাইলে মানুষজন দেখেন লাইক বাটনে ক্লিক করলে আপনার পেজে লাইক হয়ে যাচ্ছে, সে কিন্তু আপনার পেজে ঢোকেনি, আপনার পেজে কি কন্টেন্ট আছে, আপনার কি সার্ভিস আছে কিছুই জানে না। তার মানে তখন কাস্টমারের ইন্টেনশন একটা কি, যে শুধু লাইক দিয়ে যাবে। কিন্তু ফেসবুক এখন যেটা শুরু করছে যে পার্সোনালাইজ অ্যাড দেখাচ্ছে, যার কারণে আপনার যেটা করতে হচ্ছে যে আপনি ওখানে যদি ভিজিট পেজ দেন, তাহলে এবার আপনার ফার্স্ট টাইম সে আপনার পেজে যাচ্ছে, আপনার পেজে কি সার্ভিস কি কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে আপনি লাইক দিবেন। মানে আগে যেটা ছিল যে আপনার পেজে কি আছে না আছে দেখার সময় নাই, শুধুমাত্র লাইক বাটন দিলে যারা লাইক দিবে লাইক হয়ে যেত, বাট ওটা এখন আর ওরকম হবে না। আচ্ছা, ইভেন্টস বলতে কি বোঝায়, যেমন ধরেন এই যে এখানে একটা ব্লাড ডোনেশন, কুষ্টিয়া সরকারি কলেজে হয়তো এরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন বা কি করছে, সেটা হবে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে 15 তারিখ, একদিনের জন্য। অর্থাৎ আমি যদি এখানে যাই এই ইভেন্টের একটা পেজে যাই, এই যে event, এই যে আগামী 14 সেপ্টেম্বর একবার পজিটিভ আছে, এটা হচ্ছে ওটাকে আবার ই হিসেবে দিচ্ছি, বাট আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি। আচ্ছা, এটা অন্যভাবে দেখি, ধরুন ব্লাড ডোনেশনের জন্য কুষ্টিয়া সরকারি কলেজে একটা ক্যাম্পেইন চলতেছে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কেউ এখানে ব্লাড ডোনেট করতে পারবে। তো আমরা চাইলে এরকম একটা ইভেন্ট করতে পারি। এই ইভেন্ট গুলো ক্রিয়েট করতে হয় কোন জায়গা থেকে জানেন, ফেসবুক পেজ থেকে। চলেন আমরা একটা খুলে দেখেন, তাহলে সবচেয়ে ভালো হয়। ধরেন আমরা আছে এখান থেকে একটা পেজে শিফট হয়ে গিয়ে ক্রিয়েটেড, অথবা আপনি যদি এখানে ইভেন্ট অপশন নাও পান, আমি যদি আপনার চলে যাবেন হচ্ছে ধরেন আপনি আপনার পেজে আছেন, পেজ থেকে চলে যাবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে একটু নিচে আসেন, নিচে আসার পরে এখানে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট তো এনগেজমেন্ট আছে, এখানে আছে ফেসবুকে আবার একটু চেঞ্জ করছে, তো ইনসাইড কন্টেন্ট এনগেজমেন্ট অল টুলস এর মধ্যে থাকতে পারে, এই যে আছে অল টুলস এর মধ্যে আসলে এই যে ইভেন্টস, আমি যদি ইভেন্টস এ ক্লিক করি তাহলে এখানে আমি একটা ইভেন্টস ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট ইভেন্ট, ধরেন এটা ছিল টিকে ফ্যাশন, ধরেন এটা হচ্ছে ক্লোথিং স্টোর, এরা ধরেন চাচ্ছে যে ধরেন সেপ্টেম্বরের 14 তারিখ থেকে পুরো সেপ্টেম্বর জুড়ে তারা একটা ডিসকাউন্টেড ক্যাম্পেইন চালাতে চাচ্ছে। এখানে তারা দিতে পারে যে ধরেন যে হচ্ছে তাদের আমি এভাবে দিতে পারি যে, অথবা এখানে সামার সেল অফার, সামার সেল অফার এটা শুরু হবে ধরেন আজকে থেকে। এখানে আপনি একটা এন্ড ডেট দিতে পারেন যে কবে আপনার এই ইভেন্টটা শেষ হবে। আর এটা হচ্ছে আচ্ছা সর্বোচ্চ 10 দিন করা যাবে না এর পর্যন্ত। এরপর ইভেন্টটা দুইটা ইন পারসন আর একটা হচ্ছে ভার্চুয়াল। ইন পারসন বলতে কি নির্দিষ্ট কোনো ফিজিক্যাল লোকেশন, আর ভার্চুয়াল মানে কি অনলাইনে যেটা। ইন পারসন দিলাম, লোকেশনটা দিবেন, আপনার ইভেন্টের একটা ডেসক্রিপশন দিতে হবে। সো আমরা ইভেন্টের একটা ডেসক্রিপশন দিলাম, এরপরে আমরা ইভেন্টটা ক্রিয়েট করলাম। এখন এই যে আপনি ইভেন্টটা ক্রিয়েট করলেন, এবার ধরেন আপনার একটা ক্লোথিং স্টোর, আপনার অনেকগুলো তো ক্লোথিং আছে, ড্রেস আছে, সকল প্রোডাক্টের জন্য তো আপনি র্যাঙ্ক দিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন স্পেসিফিক কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অফার দিতে চাচ্ছেন। যে প্রোডাক্টের অফার দিতে চাচ্ছেন বা এটা নেওয়ার জন্য কোনো টার্মস কন্ডিশন আছে কিনা, এই রিলেটেড সকল পোস্ট হলো আপনি এখানে করতে পারেন। তাহলে কি করবে, এই ইভেন্টে যারা ইন্টারেস্টেড বাটনে ক্লিক করবে, এখানে ইন্টারেস্টেড বাটনে ক্লিক করবে, তারা হলো কি করবে, এই এখানে যে আপনি পোস্ট গুলো দিবেন তারা এগুলো দেখতে পাবে। এখন আপনার ধরেন একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনি এরকম একটা ইভেন্ট ক্রিয়েট করছেন বা কোনো অফার দিচ্ছেন, তাহলে কাস্টমার এমনি এমনি জানতে পারবে না। তখন আপনি কি করবেন, এই ইভেন্টটাকে বুস্ট করবেন বা ইভেন্টটাকে আপনি অ্যাড হিসেবে ইউজ করতে পারেন। কি করতে হবে, জাস্ট এই ইভেন্টের লিংকটা আপনাকে নিতে হবে, এরপরে আমাদের এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে আমাদের এনগেজমেন্ট টাইপ সিলেক্ট করব, ইভেন্ট রেসপন্স, ইভেন্ট রেসপন্স দিয়ে এই অ্যাড লেভেলে গিয়ে আপনারা জাস্ট এই ইভেন্টের লিংকটা এখানে দিয়ে দিবেন।
ইভেন্টের লিংক দেবে যে দেখেন চলে আসছে সামার্সেল অফার। এবার যদি আমি এখানে দেখি কল টু অ্যাকশন বাটন হিসেবে লেখা থাকবে কি ইন্টারেস্টেড, যারা যারা আপনার ইন্টারেস্টেড বাটনে ক্লিক করবে আর আপনার ওই ইভেন্ট পেজের মধ্যে আপনি যত ধরনের পোস্ট দিবেন এই সবগুলো পোস্টই হচ্ছে ইউজাররা দেখতে পারবে। এটাই হচ্ছে ইভেন্টের জন্য। আর আরেকটা আছে হচ্ছে রিমাইন্ডারস, এটা আমাদের লাগে না। না, এটা হচ্ছে অ্যাডের না, মানে আপনার হলো পোস্টের নিচে হচ্ছে ওরকম মানে আপনার হচ্ছে যখন আপনি ইভেন্ট করবেন ইভেন্টে এখানে দুইটা অপশন থাকে। যেমন ধরেন আমি যদি এই ইভেন্টটা অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখাই আপনাদের, ধরেন আমি এই ইভেন্টটা এখানে গেলাম, হ্যাঁ, তো এখানে গেলে দেখেন আপনার দুইটা অপশন থাকে। এখানে তো হট লগইন নাই, তো আপনি যখন যাবেন তখন দেখবেন একটা আছে ইন্টারেস্টেড আর একটা আছে গোয়িং। ইন্টারেস্টেড মানে আপনি যাওয়ার জন্য ইন্টারেস্টেড, আর গোয়িং মানে হচ্ছে আপনি কনফার্ম করলেন যে আমি যাচ্ছি। কিন্তু যখন আমরা এটাকে অ্যাড হিসেবে ইউজ করব তখন কিন্তু জাস্ট একটা বাটন শো করবে, সেটা হচ্ছে ইন্টারেস্টেড। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে রিমাইন্ডার সেট, এটা লাগে না, এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে, তো এটা আপাতত দরকার নেই। এই ছিল মোটামুটি হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন। এখন একটা জিনিস একদম ক্লিয়ার থাকা উচিত, সেটা হচ্ছে যে আমরা যখন কখন ট্রাফিক ক্যাম্পেইন করবেন আর কখন এনগেজমেন্ট ক্যাম্পেইন করবেন, শুধুমাত্র ইউজারদেরকে যখন আপনি ওয়েবসাইটে নিয়ে যাবেন তখন করবেন হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। এছাড়া আপনার হচ্ছে মেসেজ ডেস্টিনেশনে বলেন, পোস্ট পোস্ট বলেন, কল বলেন, অ্যাপ বলেন, অথবা ইনস্টাগ্রাম ফেসবুকে নিয়ে যান, এই সবগুলো করবেন হচ্ছে এনগেজমেন্ট। আমি ডিসকার্ড করে দিই, আমাদের এটা দরকার নেই। আচ্ছা, এরপরে আছে একটু অফিসে যান, বলেন। হ্যাঁ, রিয়েল হইতেও পারে নাও পারে। রেসপন্স আসে না কারণ না, এই জন্যই তো ফেসবুক এটা চেঞ্জ করে ফেলছে। যেমন ধরুন আগে ছিল যে আপনার পেজে কেউ একজন লাইক বাটন দেখে লাইক দিচ্ছে, বাট সে আপনার সম্বন্ধে কিছু না জেনেই লাইক দিচ্ছে। কিন্তু এখন ধরেন আপনি যখন এনগেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে ফার্স্ট ইউজারকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন, আগে আপনার পেজে নিয়ে যাচ্ছেন। যখন পেজে নিয়ে যাচ্ছেন এরপরে যদি আপনার কন্টেন্ট, আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস ভালো লাগে তাইলে তো সে লাইক দিবে, এছাড়া তো লাইক দিবে না। তাহলে ওইভাবে আমরা যখন লাইক ফলোয়ার পাবো এটা কিন্তু পটেনশিয়াল কাস্টমার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আগে যে সিস্টেম ছিল এটা ডেটা অ্যানালাইসিস করে ফেসবুক এটা নিয়ে আসে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক মাঝে মাঝে একটু কি করে, যেমন ধরেন যে দেখবেন আপনি একটা অ্যাড চালাইছেন, শেয়ার দেখাবে যে আপনার এই অ্যাডটা 200 জন মানুষ শেয়ার করছে, কিন্তু আসলে কিন্তু আপনি যখন শেয়ারে ক্লিক করবেন দেখবেন 2-4 জনের নাম দেখাচ্ছে, আপনার ওই নাম দেখায় না। তার মানে ফেসবুক এটা ম্যানিপুলেট করে দেয়। আপনার অ্যাডে যখন কেউ এসে দেখবে যে এখানে একটা পোস্টের নিচে ধরেন হলো 200 জন মানুষ শেয়ার করছে, বাই ডিফল্ট হিসেবে কি হবে, ট্রাস্ট বাড়বে না মানুষের। আবার ওই ফেসবুক এটাও করে যে আপনার কারণে যখন আপনি অ্যাড দিচ্ছেন দেখা যাচ্ছে যে আপনার অ্যাডের নিচে এখানে তেমন এই যে এখানে দেখেন 24টা শেয়ার দেখাচ্ছে, কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন আপনি পাবেন হচ্ছে কয়জন, 2 জন, আর কোনো খোঁজ নাই। ভাই আমাদের দেখাও যে কোন 24 জন লাইক আমারটা শেয়ার করছেন। হ্যাঁ, হ্যাঁ। এমনি ভাবে লাইকেও কিছু কিছু ম্যানিপুলেশন করে, দেখা যাচ্ছে এতগুলো লাইক যার যার ভিতর ওদেরই কিছু ডেমো অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অটোমেটিক্যালি আপনার লাইক দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে, এরপরে চলেন, এরপরে আছে হচ্ছে আমার লিডস ক্যাম্পেইন। লিড মানে কি বুঝেন? লিড মানে হচ্ছে কোন ব্যক্তি বা কোন অর্গানাইজেশনের কন্টাক্ট ইনফরমেশন সংগ্রহ করা। কন্টাক্ট ইনফরমেশন সংগ্রহ করে যাতে করে ওই ইউজারদের সাথে ফার্দার যোগাযোগ করবে, এবং বলেন আপনার কোন ইনফরমেশন পাইলে আমি পরেও আপনার সাথে যোগাযোগ করতে পারবো, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, অথবা আপনার সাথে যদি আমি মেসেঞ্জারে চ্যাট করি।
এখন বিষয় হলো যে কাস্টমারের লিড বা কন্টাক্ট ইনফরমেশন আমার কেন সংগ্রহ করার দরকার। কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো ডিরেক্টলি ফেসবুকে সেল করা যায় না। যেমন ধরেন আপনি হলো বললেন যে আপনি একটা কি বিক্রি করবেন, যে পাঁচতলা অ্যাপার্টমেন্টের একটা ইউনিট আপনি বিক্রি করবেন। কেউ কি আপনার সাথে চ্যাটিং করে করে আপনার প্রপার্টি কিনে নেবে? অথবা আপনি একটা গাড়ি বিক্রি করবেন, বা আপনি কোনো ধরেন কথার কথা যে একটা গাড়ির শোরুম, অথবা আরেকটা হতে পারে যে ধরেন কোনো একটা যারা লোন দেয় মাইক্রো ফিন্যান্স কোম্পানি, তারা হলো আপনার ফেসবুকে একটা অ্যাড দেয় যে আপনি কি এত পার্সেন্ট ইন্টারেস্টে লোন চান, তাইলে আপনি যদি লোন পেতে ইন্টারেস্টেড হন তাহলে এই ফর্মটা ফিল আপ করুন। এখন দেখেন আপনি কি ডিরেক্টলি ফেসবুকে চ্যাটিং করে আপনাকে লোন দিবে? তা তো দিবে না। তাহলে আপনার কাছ থেকে প্রথমে আগে কন্টাক্ট ইনফরমেশনটা কালেক্ট করে নিল, যে ধরেন আপনার হলো যে আপনি হোম লোন অথবা কার লোন, তাহলে ধরেন আমি বললাম যে এত পার্সেন্ট ইন্টারেস্টে আপনার স্বপ্নের গাড়ি কিনুন। হ্যাঁ, তারপরে আপনি ধীরে ধীরে পরিশোধ, এরকম একটা, যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে ফর্মটা ফিল আপ করুন। যখন আপনি ফর্মটা ফিল আপ করলেন তখন আপনার এই লোন নেওয়ার প্রসেস কি, কোথায় যেতে হবে, কোথায় কন্টাক্ট করতে হবে, কি কি টার্মস কন্ডিশন আছে, পরবর্তীতে তাকে আপনি ইমেল করে পাঠিয়ে দিতে পারতেছেন। তাহলে এরকম অনেকগুলো কেস আছে। আবার কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরেন আহ আমেরিকাতে প্রচুর ফ্যাটি মানুষ আছে, অনেক মোটা, তাদের মূল টার্গেট এই ওয়েট লস করা। তো আপনি যদি শুরুতে ধরেন আপনার কোনো কোম্পানি আপনাকে বলল যে আমার কাছে একটা ওয়েট লস করার একটা কোনো প্রোডাক্ট আছে, কেউ যদি এই ওয়েট লসটা করতে চায় তাহলে তারা হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। আপনি চাইলে যদি ডিরেক্টলি এরকম অ্যাড দেন তাহলে মানুষ আসলে আপনার প্রোডাক্ট কিনবে না। তাহলে আপনি যদি ধরেন এরকম একটা অ্যাড দেন যে হচ্ছে আপনি কি অতিরিক্ত মানে ফ্যাটি সমস্যার কারণে ভুগছেন, আপনার জন্য রয়েছে 30 ডেজ এর একটা ডায়েট প্ল্যান ফ্রিতে। যদি আপনি ডায়েট প্ল্যানটা নিতে চান তাহলে এই ফর্মটা ফিল আপ করুন। আপনি দেখেন, কেউ যখন আপনার ডায়েট প্ল্যানটা নেওয়ার জন্য ফর্মটা ফিল আপ করে, আপনি বুঝে গেলেন না সে হচ্ছে ব্যাকটেরিয়া ফ্যাটি, পরবর্তীতে তাকে ইমেল করে বা ফোন করে আপনার যে প্রোডাক্টগুলো আছে তার কাছে বিক্রি করার আপনি চেষ্টা করতে পারেন। এরকম সিচুয়েশন গুলোতে মূলত আমাদের চালাইতে হয় হচ্ছে lead campaign। তো চলেন আমরা এবার পরবর্তীতে ধাপে যাই। আমরা ম্যানুয়াল লিড ক্যাম্পেইন করব এখান থেকে। এগুলো তো আপনারা জানেন, এখান থেকে কিছু বলছি না আমরা, এবার পরের ধাপে যাই। এবার আমাদের কনভার্সন লোকেশন সিলেক্ট করে দিতে হবে। তো কনভার্সন লোকেশন দেখো অনেকগুলো আছে: ওয়েবসাইট, ইনস্ট্যান্ট ফর্ম, ওয়েবসাইট, ওয়েবসাইট এন্ড কল, ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার। আচ্ছা, এখানে একটা একটা করে বলি। ধরে প্রথমে যেটা বুঝতে পারবেন এটা হলো ওয়েবসাইট এন্ড কল। অর্থাৎ আপনি যদি এই ফরম্যাটটা ইউজ করেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ফর্মটা রাখতে হবে কোথায়? ওয়েবসাইট। এখন এইটা দিলে কি হবে, এখন কিন্তু দুইটা অপশন, ওয়েবসাইট এন্ড কল। অর্থাৎ আমাদের যখন এই অ্যাডের যে কল টু অ্যাকশন বাটন থাকবে, এই যে অ্যাডের যে কল টু অ্যাকশন বাটন থাকবে, এখানে মাঝে মাঝে দেখাবে কি ভিজিট ওয়েবসাইট, তাহলে আপনি ভিজিট ওয়েবসাইটে নিয়ে আসবেন। আবার একই ইউজার বা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারকে মাঝে মাঝে এখানে দেখাবে কি কল নাও। তাহলে যখন কল নাও দেখাবে তাহলে ডিরেক্টলি কি আপনার ফোন নাম্বারটা আপনি পেয়ে গেলেন। তবে কল নাও যদি নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার তার নাম, ইমেল এগুলো কিন্তু পাচ্ছেন। ওকে, শুধু নাম্বারটাই পাওয়া যাবে। এখন আরেকটা আছে হচ্ছে ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্ম। অর্থাৎ মাঝে মাঝে ওয়েবসাইট থেকে আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম জিনিসটা কি? ইনস্ট্যান্ট ফর্ম হচ্ছে যখন কেউ একজন এরকম এরকম সাইন আপ বাটনে ক্লিক করবে, একটা অপশন কি যে মানুষকে আমরা ওয়েবসাইটে নিয়ে গেলাম, আরেকটা অপশন করা যাবে ইনস্ট্যান্ট ফর্ম হলো যখন এখানে সাইন আপ বাটনে ক্লিক করবে তখন ফেসবুকের ভিতরেই একটা ফর্ম ওপেন হবে। ফেসবুকের ভিতরে ফর্ম ওপেন হবে এবং এখান থেকেই সে ফিল আপ করতে পারবে, ফিল আপ করে এখানেই সাবমিট দিতে পারবে। এখন আমাদের জন্য এই যে লিড ক্যাম্পেইনের জন্য আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব, সবচেয়ে 99% ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। যদি আপনি ইনস্ট্যান্ট ফর্ম তাছাড়া কাস্টমারকে কোথায় নিয়ে যেতে পারেন, মেসেঞ্জারে
তারপর মেসেঞ্জারে কলে অ্যাপে অনেক বিভিন্ন এখন ইনস্ট্যান্ট ফর্মে কেন নিয়ে যাব শুধু ইনস্ট্যান্ট ফর্মে আমরা নিয়ে যাব কেন কারণ ফেসবুক যখন মানুষ ইউজ করে তখন কিন্তু টোটালি থাকে হচ্ছে এন্টারটেইনমেন্ট মোডে থাকে আপনি কি ফেসবুকে গিয়ে কোনো কিছু শিখতে যান নরমালি খুব একটা যাওয়া হয় না আমরা ম্যাক্সিমাম টাইমে ফেসবুকে যাচ্ছি এন্টারটেইনমেন্ট পারপাস এখন ধরেন যখন একজন স্ক্রল করে এন্টারটেইনমেন্ট মোডে আছে এই মুহূর্তে আপনি তাকে বলছেন যে যাও গিয়ে আমার ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে এটা তার কাছে বিরক্তি লাগে এবং সে যাবে না বা ফর্ম ফিল আপ করবে না যার কারণে আমরা যদি এখানে ক্লিক করে ফেসবুকের মধ্যেই ফর্মটা ওপেন করি এবং ফর্মের যে ডেটাগুলো ফর্মের ধরেন আপনি কি কি ডেটা নেবেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল ফোন নাম্বার সবগুলো ইনফরমেশন ফেসবুকের এই ফর্মের মধ্যে অটোমেটিক্যালি বসে যাবে অটোমেটিক্যালি বলতে ফেসবুকে আপনার নাম আছে ফেসবুকে আপনার ইমেল আছে ফেসবুকে আপনার ফোন নাম্বার আছে এই ডেটাগুলো দিয়ে অটোমেটিক্যালি ফর্মটা ফিল আপ হয়ে যাবে জাস্ট সে সাবমিট দিবে তার মানে ইউজারকে আপনি কোনো পেইনই দিচ্ছেন না একদম স্মুথ একটা সলিউশন দিচ্ছেন সে হচ্ছে জাস্ট সবগুলো ফর্মগুলো ফিল আপ করে জমা দিলেই done। আচ্ছা তো চলেন আমরা এটাই করি আর কি ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে করব ইনস্ট্যান্ট ফর্ম এখানে হচ্ছে ফেসবুকের টার্মস কন্ডিশন এগ্রি করতে হবে যেহেতু আমরা কাস্টমারের তথ্য দেব এখানে আর কোনো কিছু করতে হবে না আমাদের জাস্ট আমরা অ্যাড লেভেলে যখন যাব অ্যাড লেভেলে যাওয়ার পরে এই যে ইনস্ট্যান্ট ফর্মটা আপনাকে রেডি করে দিতে হবে আর এর ক্রিয়েটিভ তো দিতেই হবে এখানে সাইন আপ বাটন থাকবে যখন কেউ সাইন আপ বাটনে ক্লিক করবে তখন ফর্মটা তো আমরা এখানে একটা ফর্ম ক্রিয়েট করে দিব ফর্মের একটা নাম দিতে পারি এরপরে হচ্ছে ফর্ম টাইপ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে মোর ভলিউম আপনার চিনে রাখার জন্য ধরেন আপনি ধরেন আপনি না, এটা হচ্ছে আপনার চিনে রাখার জন্য আপনি হচ্ছে আচ্ছা ফর্মের টাইপ আছে দুই ধরনের একটা হচ্ছে মোর ভলিউম আর একটা হচ্ছে হায়ার ইন্টেন্ট মোর ভলিউম মানে কি যে আপনার আগে হায়ার ইন্টেন্ট দেখি তাহলে বুঝতে পারবেন হায়ার ইন্টেন্ট দিলে কি হবে যে যখনই সে ফর্ম সাবমিট করতে যাবে মাঝখানে তাকে একটা রিভিউ স্টেপ দিবে that a review step that gives place a chance to confirm the information অর্থাৎ আপনি যখন হায়ার ইন্টেন্ট দিবেন তখন ফর্ম সাবমিট করার সময় আপনাকে আরেকবার রিমাইন্ড দেবে যে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস অমুক কোম্পানির কাছে যাচ্ছে আপনি কি রাজি কিনা বা ইয়েস না নো তাইলে দেখেন আপনার যদি মাঝখানে এরকম একটা রিভিউ স্টেপ সেট করেন তো তখন কিন্তু অনেকেই আবার ফিল আপ করতে গিয়ে ফিল আপ করবে না কনফিউজ হয়ে যাবে আমি ফেসবুক আমাকে অ্যালার্ট দেখাচ্ছে আবার কোনো ঝামেলা হবে কিনা এখন প্রশ্ন হচ্ছে যদি এটাই হয় তাহলে এটাকে আবার হায়ার ইন্টেন্ট কেন বলা হচ্ছে হায়ার ইন্টেন্ট বলা হচ্ছে যে এই লেভেলে এসে আপনার ফর্ম ফিল আপের সংখ্যাটা কম হবে কিন্তু যারা ফিল আপ করবে তারা কিন্তু জেনে বুঝেই ফিল আপ করবে না তার মানে তারা কিন্তু আপনার কাস্টমার হওয়ার সম্ভাবনাটা কি বেশি থাকবে আর আরেকটা আছে হচ্ছে কি আরেকটা আছে কি হচ্ছে মোর ভলিউম ইউজ করলে কি হবে মোর ভলিউম ইউজ করলে তোমার রিভিউ স্টেটমেন্ট ফিল আপ করো সাবমিট দিলো তা এরপরে ফ্লেক্সিবল ডেলিভারি এটা অন থাক অপটিমাইজই থাক সমস্যা নাই মানে এটা হচ্ছে বিভিন্ন সময় ইউজারদেরকে বিভিন্ন ভাবে দেখানো যাতে আপনার ম্যাক্সিমাম পারফরম্যান্স পাওয়া যায় এখান থেকে। এরপরে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি আপনার এখানে আপনার ফর্মের উপরে দিতে যদি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন তবে আমার হিসেবে এখানে ব্যাকগ্রাউন্ডের ছবি না দেওয়াটাই ভালো কারণ কি এখানে ছবি দেখে আমি কি করব কাস্টমারের তো আমি যখন একটা দেখলাম এদের তো ইমেজ বা ভিডিও সে দেখলো এখানে খুব একটা প্রয়োজন নেই বাট যদি চান দিতে পারেন হ্যাঁ যদি দেখতে সুন্দর লাগে তাহলে দিতে পারেন এরপরে আপনি কি অফার দিচ্ছেন সেই অফারের একটা হেডলাইন অফারের হেডলাইনের মধ্যে অবশ্যই লোভনীয় কিছু একটা লিখবেন তাই না নাহলে তো মানুষ ক্লিক করবে না
আর আপনার যে অফার আছে অফারের একটা ডেসক্রিপশন। এরপরে হলো হচ্ছে ট্রাস্ট সিগন্যাল। আমরা দেখি কি আছে। হাই স্কুল নোটেবল ফিচার ডেভেলপ এস্টাবলিশ আচ্ছা, এটা আমি আজকে প্রথম দেখলাম, এটা নতুন আসছে মনে হয়, এটা সম্বন্ধে জানি না আমি এখনো, স্টাডি করে তারপরে বলবো। হ্যাঁ, ফেসবুকে তো প্রতিনিয়ত আসতেই থাকে, ধরেন যে দেখবেন 2 দিন পর পরে, যেমন কথার কথা আপনি যদি অ্যাকাউন্ট, আপনি যেমন হচ্ছে ধরেন আজ থেকে যদি 1 মাস আগে কোনো ভিডিও দেখেন দেখবেন মিল পাবেন, ফেসবুকে এটা রেগুলার করে। এটাও নতুন আসছে, হাউ ইট ওয়ার্কস প্রোডাক্টস, এগুলো পরে দেখুন, আমি আপাতত এগুলো সম্বন্ধে অবগত না। এরপরে আপনার আরেকবার একটু ডেসক্রিপশন, যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় তার জন্য কোনো নির্দেশনা আছে কিনা, এই ধরনের যদি কেউ ফর্ম ফিল আপ করার সময় নির্দেশনা থাকে তাহলে আপনি এটা চাইলে এখানে দিতে পারেন। এরপরে কাস্টমারের কি কি ডেটা আপনি কালেক্ট করবেন, বাই ডিফল্ট হিসেবে ইমেল, বলবেন আপনি আরো অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, যেমন সে কোথায় থাকে, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, জিপ কোড, তারপরে আছে এখান থেকে ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে হচ্ছে ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, এগুলো লিমিটেড কয়েকটা বেশি। তো আমাদের তো মূলত এই তিনটাই বেশি লাগে না, যে ইমেল, ফুল নেম আর হচ্ছে ফোন। আপনি চাইলে এগুলোর মধ্যে অল্টার করতে পারেন, আপনি যদি ফুল নেমটা আগে দিতে চান, ইমেলটা পরে তারপর ফোন নাম্বারটা পরে। কিন্তু দেখেন এখানে ফেসবুক একটা কিন্তু ঠিক করছে, শুরুতেই কিন্তু ইমেলটা টপে রাখছে, তারপরে কিন্তু অন্যগুলো আছে, কারণ যখন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন তখন ইমেল ফিলটা আগে ফিল আপ হবে। আর আরেকটা হচ্ছে যে যেহেতু ফর্মের মধ্যে আপনার ইমেলটাই দরকার আগে, তো ফেসবুকের আপনার যে মেইলটা যে অ্যাকাউন্ট হলো ওটা বাই ডিফল্ট হিসেবে ওখানে বসে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে নেক্সট যাই। আহ, এখানে আছে হচ্ছে প্রাইভেসি পলিসি। বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা অ্যাকাউন্ট খোলেন, একটা টিক মার্ক অপশন লাগে না যে টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করেন, যে কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে হচ্ছে, যেমন আমরা একটা যদি ই করি আর কি, এদের দেখেন এই ওয়েবসাইটে আপনি ফর্ম ফিল আপ করলে এই যে এদের যে টার্মস কন্ডিশন কিন্তু এখান থেকে এটা পাবলিক করা আছে, সব ওয়েবসাইটে কিন্তু এরকম পাবলিক করা থাকে না। যেমন ধরেন এখানে যদি আমরা অ্যাকাউন্ট করতে যাই, যে রেজিস্টার এটাতে দিচ্ছি আমরা, এই যে এই যে বাই ক্লিকিং সাবমিট আই অথরাইজ ডিসকাস, তার মানে আমরা যদি এটা এই সাইন আপে ক্লিক করি তাহলে এই কন্ডিশনগুলো আমি কি মেনে নিলাম, তাহলে নরমালি কি আমরা বলি যে হ্যাঁ আমি সবটুকু পড়ছি এবং সব মেনে নিলাম, তা আমরা কি আদৌ পড়ি, পড়া সম্ভব না। কারণ এখানে যতগুলো যে প্রাইভেসি পলিসিতে যান, মানে এখানে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তাহলে যে ওয়েবসাইটে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলো আপনার ইনফরমেশন চলে গেল, এই ইনফরমেশন গুলো তারা কি করবে, তারা কি হচ্ছে নিজেরা ইউজ করবে তাদের মার্কেটিং এর পারপাসে, নাকি অন্য কারোর কাছে বিক্রি করে দেবে। আপনারা জানেন যে মানুষের টাকা কিন্তু বিক্রি হয়। তো এইগুলোর জন্য আমাদের যেটা করতে হয় আর কি, আপনি যদি লিড ক্যাম্পেইন চালাইতে চান তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে একটা পেজ থাকতে হবে, সেই পেজের নাম থাকতে হবে প্রাইভেসি পলিসি, এবং প্রাইভেসি পলিসির মধ্যে স্পষ্টভাবে লেখা থাকা লাগবে যে এই যে কাস্টমারের আপনি ইমেল, ফোন নাম্বার কালেক্ট করতেছেন, এই কালেক্ট করে এগুলো যে আপনি পরবর্তীতে কি কাজে লাগাবেন।
কারণ এটা না করলে আপনি আমাদের দেশে কোনো সমস্যা নাই, কিন্তু আমেরিকার বিরুদ্ধে মামলা করে দিন যদি উল্টাপাল্টা কিছু করেন। আচ্ছা, আমরা আপাতত ধরেন একটা অন্য একটা ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি দিলাম, এখানে আর কিছু করার দরকার নেই। আর একটা আছে কাস্টম নোটিশ। আপনি যদি কাস্টমারকে কাস্টম ভাবে কোনো নোটিশ দেখাইতে চান, তার একটা টাইটেল দিতে পারেন, এখানে তার একটা ডেসক্রিপশন দিতে পারেন। বাট আমাদের কাস্টম নোটিশ না হলেও কোনো প্রবলেম নাই আর কি। তো এই ধাপে এসে আমরা এখন নেক্সটে যাই। নেক্সটে গেলে এখানে হচ্ছে দেখেন তাহলে ফর্মটা ফিল আপ হবে কিন্তু চার ধাপে। প্রথমে আমি যদি দেখি, প্রথমে যখন সে আপনার সাইন আপ বাটনে ক্লিক করবে তখন কি দেখবে, টাইটেল কি ইমেজ দেখতে পারবে একটা, হেডলাইন একটা, আর আপনি কি সার্ভিস থেকে অফার করছেন তার একটা ডেসক্রিপশন। এর পরের ধাপে যখন সে এখানে কন্টিনিউ বাটনে প্রেস করবে তাকে কোথায় নিয়ে যাবে, কন্টিনিউ বাটনে ক্লিক করলে যে আপনার ফর্মটা পেয়ে যাবে। ফর্মটা ফিল আপ করে সে যখন আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবে তখন কোথায় নিয়ে যাবে, তখন যাবে হচ্ছে প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন সবগুলো সাবমিট দিয়ে মেনে নেবে। যখন সে সাবমিট দিল তাহলে সবগুলো টাকা তো চলে গেল। সে যেহেতু আপনাকে কষ্ট করে ফর্মটা ফিল আপ করছে, তাকে তো আপনার একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। এই জন্য আপনি এখানে তাকে একটা থ্যাঙ্কস দিতে পারেন, একটা ডেসক্রিপশন দিতে পারেন। আর এই ধাপে আসলে নিচে একটা কল টু অ্যাকশন বাটন দেখাতে পারেন। এখন এইখানে কল টু অ্যাকশন বাটনে আমরা কি কি দেখাতে পারি দেখেন। প্রথমে আছে গো টু ওয়েবসাইট। ধরেন আপনি বলছেন যে কথার কথা যে আপনার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস যদি কিনেন, কিনলে কিনলে আপনি 10% ডিসকাউন্ট দেবেন। 10% ডিসকাউন্ট পাইতে গেলে ফর্মটা ফিল আপ করা লাগবে। যখন সে ফর্মটা ফিল আপ করে এই পর্যন্ত আসে, এখন তো আপনার তাকে অফারটা দিয়ে দিতে হবে। তখন আপনি দেখেন যেটা করতে পারবেন এখানে হলো যে পেজে গেলে অফারটা পাবে সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। অথবা সেই অফারটা নেওয়ার জন্য যদি কোনো কোড থাকে, প্রোমো কোড, আমরা বিভিন্ন সময় ই-কমার্স সাইট থেকে ওই যে ভাউচার কোড পাই না, যেগুলো কেনাকাটা করলে ডিসকাউন্ট পাওয়া যায়, ধরেন আপনি 10% বা 20% এমনি। এই কোডটা কোথায় ইউজ করবে, যেখানে যে লিংক দিবে ওই ওয়েবসাইটে গিয়ে ওই কোডটা ইউজ করলে সে কত পার্সেন্ট অফ পাবে, 20%। একটাই দেওয়া যায়। আবার যে আমরা আরেকটা ক্যাম্পেইনের কথা বলছিলাম, ধরো আপনি হচ্ছে বলেন যে ফর্মটা ফিল আপ করলে আপনাকে একটা 30 ডেজ এর ডায়েট প্ল্যান দিয়ে দিবে। সে যেহেতু ফর্মটা ফিল আপ করছে এবার তো আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনি ভিউ ফাইল অর্থাৎ সরাসরি আপনি এখানে আপনার যে ফাইলটা তাকে আপনি দিবেন, আপনি এই ফাইলটা তাকে এখান থেকে আপলোড করে দিতে পারেন। ফাইলটা আপলোড করে দিতে পারলে যখন সে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার ফাইলটা সে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কল বিজনেস। এই পর্যন্ত আপনি এখানে ফোন নাম্বার ইউজ করতে পারেন, কান্ট্রি কোড দেন ফোন নাম্বার। এরপর আপনি যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারেন, চ্যাট অন হোয়াটসঅ্যাপ এগুলো নতুন যুক্ত হয়েছে, হোয়াটসঅ্যাপটা আপনাকে কানেক্ট করে দিতে হবে। আর একটা আছে রিডিম প্রোমো কোড, ওই প্রথম যেটা আছে ওই একই প্যাটার্ন, যে আপনি চাইলে এখানে একটা কোন ইউআরএল এ ঢুকে কোন কোডটা ইউজ করে আপনার অফারটা সে নিয়ে যাবে, এটা হচ্ছে প্রোমো কোড। তাইলে দেখেন এভাবে আমরা একটা ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে একটা ডেসক্রিপশন দেওয়া হবে, ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে কাস্টমারের ডেটাগুলো সংগ্রহ করতে পারবো। এখন এই যে কেউ একজন ইউজার ধরেন এই ফর্মটা ফিল আপ করলো, ফিল আপ করার পরে সে হচ্ছে এই যে ইউজারের যে ইমেল গুলো আছে আপনি কই পাবেন, তাই না? এটা তো আমাদের লাগবে, কাস্টমাররা ফর্মটা ফিল আপ করছে সেই মেল গুলো আমাদের এবার সংগ্রহ করতে হবে। এই ফর্মটা দুই জায়গায় থেকে পাওয়া যায়, একটা হচ্ছে লিড সেন্টার। আপনি যখন ফেসবুকের কোনো পেজে থাকেন, ধরেন আমি একটা পেজে আবার একটু যাই, পেজে যাওয়ার পরে আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পরে এখানে দেখেন হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস এর মধ্যে আছে, এখানে আছে হচ্ছে লিড সেন্টার, অ্যাড সেন্টার ভিন্ন জিনিস। আচ্ছা, এখানে আর সার্চ করলে পাওয়া যাবে, সব চেঞ্জ করে ফেলছে।
আছে তো অবশ্যই, আপনার কোথাও এক জায়গায় আছে লিড সেন্টার, আচ্ছা লিড সেন্টার পরে খুঁজতেছি আর কি, অন্য কোথা থেকে পাবে, অন্য বলতে ধরুন আমি এই ক্যাম্পেইনটা ক্যাম্পেইনটা যখন আপনি চালাবেন, এই যে এখান থেকে যদি আপনি একটু এই দিকে আসেন তাহলে দেখবেন রেজাল্ট নামে একটা ঘর আছে, রেজাল্ট। যখন আপনার লিডগুলো ফিল আপ হতে থাকবে তখন ওইখানে একটা যেরকম ক্লিক করার মতো অপশন থাকবে। যখনই আপনার এই এখান থেকে এই রেজাল্টের উপর এখানে ক্লিক করবেন, সরাসরি আপনাকে লিড সেন্টারে নিয়ে যাবে এবং ওইখানে কতগুলো মানুষ ফর্ম ফিল আপ করছে সবগুলো আপনি এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন। আবার আরেকটা কাজ করা যায় যে আপনার ফেসবুকের সাথে যদি কোনো থার্ড পার্টি ইমেল মার্কেটিং সফটওয়্যারের লিংক করে দেওয়া যায়, তাহলে সরাসরি এদিক থেকে আপনার হেডগুলো বা ঢুকলে ওই দিক থেকে আবার সফটওয়্যারকে তাদের কাছে ইমেল মার্কেটিং হতে থাকে। এগুলো আমরা সামনে দেখবো না আর কি, কিভাবে এগুলো সেটআপ করা যায়। বাট অত অটোমেশন আমাদের দরকার নেই, আপাতত লিড ক্যাম্পেইনের মধ্যে আমরা এটাই দেখবো। এই ছিল মোটামুটি আমাদের লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইনের মধ্যে শুধুমাত্র আমরা ইনস্ট্যান্ট ফলোটাই করব, আর অন্যগুলো করার দরকার নেই। আর অন্যগুলো তো আগের মতোই, যেমন ওয়েবসাইট লিড, ওয়েবসাইট কল, এগুলো করছেন না আপনারা, একই সেম প্রসেস। এবার তাইলে আর বাকি থাকলো ম্যাপে আমাদের দুইটা ক্যাম্পেইন, হ্যাঁ। একটা হচ্ছে অ্যাপ, অ্যাপটা তো আমরা এখানে করতে পারতেছি না যেহেতু আমাদের অ্যাপ নাই। এরপরে আছে হচ্ছে ফেসবুকের মধ্যে বলা যায় যে মোস্ট ডিমান্ডেড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুকে আপনি যত অ্যাড দেখেন এর 99% হচ্ছে সেলস। আপনারা দেখবেন যে মেসেজ ক্যাম্পেইন অথবা লিড ক্যাম্পেইন অথবা হচ্ছে আপনার ভিডিও ভিউজ ক্যাম্পেইন, এগুলো কিন্তু খুবই কম। আপনারা দেখবেন যে মেসেজ ক্যাম্পেইন সারাদিনে কয়টা পাইছেন, খুবই কম। দেখেন একটা লার্ন কোথায় নিয়ে যাচ্ছে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট। আরো যদি আমরা দেখি আহ, এই যে এটাও কোথায় নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম কি দেখেন সবগুলোই আমাদের এই যে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। প্রোডাক্টের ক্ষেত্রে ওয়েবসাইট সার্ভিসও দেখেন, ফেসবুক একটা মূলত দুই কারণে ইউজ করা হয়, প্রোডাক্ট বিক্রি করার জন্য অথবা লিড কালেক্ট করার জন্য। আমরা যেটা দেখলাম এটা একটা লিড, বাট এর বাইরেও অনেক লিড আছে। যেমন হয় আমরা যখন এই যে উপরের দিকে দেখেন যে ফেসবুক একটা অ্যাড চালাইছে, এখন ফেসবুক কি ডিরেক্টলি কোনো হচ্ছে প্রোডাক্টের জন্য অ্যাড চালাইছে, তা কিন্তু চালায়নি। সে আমাকে বলতেছে যে একটা অ্যাড দেখবে যে এখানে ক্লিক করে তুমি ফেসবুক অ্যাড দিতে পারো, এটা বিজনেস সুইটে আমাকে নিয়ে আসছে। তার মানে কি, তারা একটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে এইগুলোকে বলা হয় লিড ক্যাম্পেইন। কারণ আমি যখন কাস্টমার হিসেবে আসলাম তারা তো একটা লিড পাইলো, কাস্টমার পাইলো না আমাকে, আমি দিছি কিনা সেটা পরের ব্যাপার, বাট ইনিশিয়ালি আমাকে একটা কাস্টমার পাইছে। মূলত ফেসবুকে যত অ্যাড থাকবে ওটা হয় আপনার সেলস এর জন্য অথবা লিড এর জন্য। তো আমাদের হচ্ছে এই সেলস ক্যাম্পেইনটা খুব ভালো করে শিখতে হবে এবং অন্যান্য ক্যাম্পেইনের চেয়ে সেলস ক্যাম্পেইনটা একটু ট্রিকি, কারণ এটা ডিমান্ড বেশি, একটু তো টেকনিক্যাল হবে, তাই স্বাভাবিক। আর সেলস ক্যাম্পেইনে যাওয়ার আগে আমাদের তিন চারটা জিনিস রেডি করতে হবে। একটা হচ্ছে ওয়েবসাইট থাকা লাগবে। তো আমরা হচ্ছে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়, সমস্যা নেই, আমরা সবাই একটা করে ফ্রি ওয়েবসাইট বানাই, এটা দিয়ে প্র্যাকটিস করব। আর আরেকটা লাগবে হচ্ছে পিক্সেল লাগবে, তারপরে লাগবে হচ্ছে ক্যাটালগ। এই জিনিসগুলো আমরা আগামী দিন দেখবো যে কিভাবে একটা কাজ করা যায়। ইমেল আছে, ইমেল লাগবে, আমরা একটা আগে রাখতে পারি, হ্যাঁ। তাহলে সেলস ক্যাম্পেইন শুরু করার জন্য যেমন দেখেন ম্যাক্সিমাম ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, আমাদের কি লাগবে একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইট আসলে আপনারা জানেন যে ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইট একটা নাম থাকে না, যেমন জিমেইল, গুগল মেইল, ফেসবুক.com, প্রত্যেকটা ওয়েবসাইটের নাম থাকে। ওয়েবসাইটের নামটাকে মূলত বলা হয় হচ্ছে ডোমেইন। এই ডোমেইন গুলো কিন্তু ফ্রি পাওয়া যায় না, এগুলো কিন্তু কিনতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় 1 বছর 2 বছর 5 বছরের জন্য।
এগুলো হচ্ছে একটা ডট কম কিনতে গেলে 1500 থেকে 1700 টাকা লাগে প্রতি বছরের জন্য। আপনার যদি ওয়েবসাইট থাকে তাইলে কি আপনি ডোমেইন নাম থাকে তাইলে কি আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারবেন? তা কিন্তু পারবেন না। আপনার কি লাগবে? ওয়েবসাইটটাকে রাখার জন্য সার্ভারে একটা জায়গা লাগবে। যেটাকে বলি আমরা হচ্ছে হোস্টিং। একটা ওয়েবসাইট বানাইতে গেলে আমার ডোমেইন প্লাস হোস্টিং দুইটা লাগবে। এটা হচ্ছে বিভিন্ন হোস্টিং বিভিন্ন ফিচার, কেউ আনলিমিটেড রাখতে দেয়, কেউ লিমিটেড রাখতে দেয়। ডোমেইন হোস্টিং লাগবে। এখন ডোমেইন হোস্টিং হলো ওয়েবসাইট বানাইতে হয় কি দিয়ে? প্রোগ্রামিং করে। যারা ডেভেলপার তারা কোডিং করে করে ওয়েবসাইট বানায়। তা আমরা তো প্রোগ্রামিং জানি না, আমরা কিভাবে ওয়েবসাইট বানাবো? আমাদের জন্য সলিউশন আছে হচ্ছে অনেক রেডিমেড সফটওয়্যার আছে, যেগুলোকে বলা হয় হচ্ছে আপনার সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি যদি এখানে সিএমএস লিস্ট থেকে সার্চ করি, যেমন ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, জুমলা, ড্রুপাল, ম্যাজেন্টো সহ এরকম অসংখ্য সিএমএস সফটওয়্যার আছে। এই সফটওয়্যার গুলো দিয়ে আমরা চাইলে কোডিং না জেনে ওয়েবসাইট বানাতে পারবো। তার মধ্যে সবচেয়ে বেশি পপুলার হলো হচ্ছে ওয়ার্ডপ্রেস। খুবই পপুলার এবং সবগুলোর কাজে একই, সবগুলোর কাজে কিন্তু সবগুলো ফ্রি না। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে 100% ফ্রি, আবার এখানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে 100% পেইড। ওয়ার্ডপ্রেসের সুবিধা হলো যে ওয়ার্ডপ্রেসটা ফ্রি, আর আরেকটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে। প্লাগইন কি? যেমন ধরেন যে আমরা মোবাইলে বিভিন্ন অ্যাপ ইনস্টল করি, এই অ্যাপগুলোকে মূলত বলে প্লাগইন। আপনার ওয়েবসাইটে আপনি বিকাশ দিয়ে পেমেন্ট নেওয়ার জন্য একটা সিস্টেম ইনস্টল করবেন। নরমালি যদি আপনি কোনো ডেভেলপারকে যেরকম একটা বিকাশ থেকে টাকা নেওয়ার সিস্টেম অ্যাড করেন তাহলে অনেক টাকা চার্জ করবেন। কিন্তু আপনি চাইলে এই ওয়ার্ডপ্রেসের অসংখ্য এরকম অ্যাপ আছে যেগুলো ফ্রি, আপনার কোনো টাকা লাগবে না, ফ্রিতে ইউজ করতে পারবেন। আমরা মূলত কি করব যে ফ্রিতে একটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বানাবো। ঠিক আছে? তো আমি যদি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করি ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট, দেখি কি কি আসে। এখানে দেখেন অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবো। তবে একটা পপুলার সাইট আছে, তার নাম হচ্ছে প্যান্থিয়ন, pantheon.io। এই ওয়েবসাইটটা থেকে আপনারা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবেন এবং এটা একটা অ্যাকাউন্ট থেকে দুইটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবেন প্র্যাকটিসের জন্য, কিন্তু নট রিয়েল লাইফের কাজের জন্য। তো শুরুতে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের যে জিমেইল আছে কন্টিনিউ জিমেইলে আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। আচ্ছা, এরপরে এসে আপনার একটা নাম দিতে হবে। ধরেন আপনার নাম, ফার্স্ট নেম, কান্ট্রি, টার্মস কন্ডিশন এই দিবেন। আবারও সেই টার্মস কন্ডিশন এই দিবেন। আমাদের কাছে যে আপনার ইমেল সব চলে যাচ্ছে আছে। এই যে দেখেন আপনার 0 অফ 2 দুইটার মধ্যে একটা আমরা এখন বানাই। আমরা যদি একটা সাইট বানাইতে চাই ক্রিয়েট এ নিউ সাইট, আমরা আসলে কোন সফটওয়্যার ইউজ করে দেবো আসলে ওয়ার্ডপ্রেস। এবং ইন্টারেস্টিং হচ্ছে সারা পৃথিবীতে ডেইলি প্রায় 6 থেকে 6.5 লাখ ওয়েবসাইট তৈরি হয় প্রতিদিন। তার মধ্যে প্রায় 45% ওয়েবসাইট তৈরি হয় হলো ওয়ার্ডপ্রেস দিয়ে। এবং 2030 সাল নাগাদ ইন্টারনেটে যত ওয়েবসাইট লাইভ থাকবে তার 50% হলো ওয়ার্ডপ্রেস। বিশাল ব্যাপার। ওকে, এরপরে আপনার ওয়েবসাইটের একটা নাম দিতে হবে। ধরেন আমরা এখান থেকে একটা নাম দিই যে হচ্ছে তবে এটা একটা দেখেন এখানে গিয়ে একটা জিনিস করেন। ধরেন এখানে আমরা যখন
জিমেইলে যায় তখন কিন্তু লেখা থাকে কি mail.google.com। google.com কিন্তু মূলত হচ্ছে একটা ডোমেইন। আর এর সামনে দেখেন একটা যুক্ত হয়েছে কি মেইল ডট, কোন ডোমেইনের সামনে যদি কোনো কিছু যুক্ত হয় তখন এটাকে বলে সাবডোমেইন। তার মানে কি জিমেইল হলো গুগলের একটা সার্ভিস, এই জন্য এটা সাবডোমেইনের বলতে। আমরা যখন পেন্টিয়ন সাইটে ওয়েবসাইট বানাবো তা আমাদের তো ডোমেইন দিবে না, ওরা কি দিবে সাবডোমেইন দিবে। এই যে দেখেন শুরুর দিকে যেটা লেখা থাকবে এটাই সাবডোমেইন। এখান থেকে কন্টিনিউ দিতে হবে, দেওয়ার পরে যে আমি একটা নাম সাবডোমেইনের নাম ইউজ করছি মাই ওয়েবসাইট, এটা কিন্তু অলরেডি কি হয়েছে নিয়ে ফেলছে, যার কারণে আমাকে এটা দিচ্ছে না। আমি একটা কাজ করি, এর সাথে একটা বিধি যুক্ত করে দিই। মনে হয় এটা পাওয়া যাবে। একটু সময় লাগে কারণ বুঝতেই পারতেছেন বানাচ্ছি ফ্রিতে। তবে এটা লোড হইতে তার একটা জিনিস আছে, এই ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর জন্য আরেকটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে টেস্ট এসডব্লিউপি থেকে। এটার প্রবলেম হলো যদি আপনি এখানে অ্যাকাউন্ট খুলে তারপরে একটা ওয়েবসাইট বানান তাহলে আপনাকে 7 দিন ব্যবহার করতে হবে। আর যদি অ্যাকাউন্ট না খুলে বানান, দেন এখানে অ্যাকাউন্ট না খুলে বানান, আপনি জাস্ট এটা আই অ্যাগ্রি সেটাতে নাও, এখানে ক্লিক করলে আপনাকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে। এটা হলো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আর এটা হচ্ছে ইউজার নেম, আর এটা পাসওয়ার্ড। আপনি লগইন করতে গেলে সরাসরি এই যে অ্যাক্সেস নামে ক্লিক করবেন। প্রথমবার যখন ক্লিক করবেন তখন অটো লগইন হবে, অটোমেটিক্যালি লগইন হয়ে গেছে। এই যে আমাদের কাউন্টডাউন শুরু হয়েছে, আমরা 2 দিন ব্যবহার করতে পারবো। আর যদি এই ওয়েবসাইটটাতে আপনি অ্যাকাউন্ট খুলে বানাইতেন তাহলে আপনাকে 1 সপ্তাহ ইউজ করতে হতো। কোনটা? এই পাশে? হ্যাঁ, এগুলো মানে একদম ওদের সার্ভারে একটা সাবডোমেইন আপনাকে দিয়েছে, আপনি সবগুলো করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইনের পদ্ধতি, আপনার ওয়েবসাইটের নাম তারপরে লিখতে হবে wp admin, wp হাইফেন admin, এরপর আপনার ইউজার নেম পাসওয়ার্ড যাবে, এটা কপি করে কোথাও রাখলে পরবর্তী করতে পারবেন। আর আমরা যদি প্যান্থিয়ন সাইট থেকে বানাই তাহলে কিন্তু আর এটা 2 দিন 7 দিন না, আপনি যতদিন ইচ্ছেন চালাতে পারবেন। তো যার কারণে হলো এটাই আমাদের ক্ষেত্রে ভালো। বাট কখনো কখনো দেখবেন যে প্র্যাকটিস করার সময় এদের সার্ভার ডাউন থাকে মাঝে মাঝে। এই যে দেখছেন সেপ্টেম্বরের 17 তারিখ থেকে কখন ডাউন থাকবে এটা বলে রাখছে আগে। তো মাঝে মাঝে যদি ডাউন থাকে বাট আপনার ইমার্জেন্সি দরকার, তখন আপনি শর্টকাটে এখান থেকে একটা বানিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই যে সার্ভারে আপনার ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হচ্ছে মানে ইনস্টল হচ্ছে সার্ভারে। তো সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি, একটু সময়। হ্যালো, সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে, এবার হচ্ছে আপনার ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি ফাইলে। আচ্ছা, সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হচ্ছে, এবার আপনার পক্ষ থেকে কিছু সেটিং, যেমন ওয়ার্ডপ্রেসে যখন আপনি সাইটে লগইন করবেন তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, ওইগুলো আপনাকে সেট আপ করতে হবে। তো শুরুতে আপনার ওয়ার্ডপ্রেসটা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চান, বাই ডিফল্ট ইংলিশ আছে, এটাই আমরা দিলাম। এরপরে আপনার সাইটের নাম কি হবে, ধরেন আপনার সাইটের নাম হবে, আমরা ব্যাচের নামে আপনি ইউজার নেম, আপনার ওয়েবসাইটে যখন লগইন করবেন তখন ইউজার নেম কি হবে, আমি একটা দিলাম একদম। আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আপনি ইমেল চাইলে দিয়ে দিতে পারেন, নাহলে আপনার ব্ল্যাঙ্ক রাখুন, আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, মাস্ট ইমেলটা দিয়ে দেওয়াই লাগবে, তো দিলাম ক্লিয়ার করা। যাক, এখান থেকে চেঞ্জ করে দিলে চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা ইনস্টল দিলাম, অলরেডি ইনস্টল বলতেছে। ওকে, আমরা এবার লগইন করব। লগইন করলে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে এটা আমরা জাস্ট এখান থেকে লগইন করে দিব। লগইন হয়েছে, দেখেন আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে গেল। মানে এই সাইটটা এটা তো ড্যাশবোর্ড মানে কন্ট্রোল প্যানেল, আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে দেখুন, ক্লিক করে ভিজিট সাইটে যদি আপনি যান তাহলে আপনার ওয়েবসাইটের চেহারা হলো এরকম।
কারণ ওয়েবসাইটে তো কিছু কন্টেন্ট কন্টেন্ট কিছুই দেওয়া নেই। কিন্তু দেখেন আমরা যখন সেলস ক্যাম্পেইন প্র্যাকটিস করব আমাদের তো ই কমার্স ওয়েবসাইট লাগবে। তাহলে আমরা এখন চাইলে এই ওয়েবসাইটটাকে ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট করে ফেলতে পারি। খুব সহজ, অনেক পদ্ধতি আছে করার, সহজ একটা পদ্ধতি। আপনি অ্যাপিয়ারেন্সে গিয়ে থেমে যাবেন। থিম বলতে আপনার ওয়েবসাইটের চেহারা কেমন হবে এটা হলো থিম। অ্যাড থিমে যাব। অ্যাড থিমে কি আমরা হচ্ছে এখানে দেখবেন যে অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, এই থিমটা ইনস্টল করবেন। দেওয়ার পরে অ্যাক্টিভ করবেন থিমটা। দেওয়ার পরে দেখবেন যে এখানে অ্যাস্ট্রার একটা অপশন চলে আসছে। আপনি অ্যাস্ট্রাতে গিয়ে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে চলে যেতে পারেন হচ্ছে স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেটে গিয়ে স্টার্ট বিল্ডিং নাও এখানে ক্লিক করবেন। অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেটে ক্লিক করবেন এখান থেকে। একটু দেখতে একটু সময় লাগে অবজেক্ট। এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য একটা টেমপ্লেট। টেমপ্লেট বলতে ওই যে ওয়েবসাইটের লুক কেমন হবে আমরা পেজ উইথ টেমপ্লেট এখানে যাব। এরপরে আমাকে একটা পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। পেজ বিল্ডার বলতে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন যার মাধ্যমে একটা ওয়েবসাইট বানানো যায়। তো আমরা এইটা ইউজ করব, এলিমিনেটর, এটা এখন মোস্ট পপুলার। এখান থেকে যে ওয়েবসাইটের অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে, বাট কিছু আছে প্রিমিয়াম আর কিছু আছে ফ্রি। হ্যাঁ চলে আসবেন, একটু এডিট করে। এইটা আমরা ইউজ করব ব্যান্ড ডিস্টর। এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনি কোন কালার টালার নেবেন এখানে চুজ করতে পারেন। এখান থেকে এই করে আমরা জাস্ট কন্টিনিউ করব। কিছুই দেওয়া লাগবে না, আন্ডারস্ট্যান্ড সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট। একটু ওয়েট করতে হবে, ওরা হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে একটা ই-কমার্স ওয়েবসাইট বানায় দেবে। অটোর মধ্যে অটো, ওয়ার্ডপ্রেস তো এমনি ফ্রি, তার মধ্যে ধরেন যে আরো মানে সহজ করা। কারণ আমরা তো ডেভেলপার না যে আমরা হচ্ছে একটা একটা করে ধরে ধরে বানাবো, যার কারণে আমাদের এই অটো প্রসেসর। আমরা যখন কোনো ক্লায়েন্টের সেলস ক্যাম্পেইন করবো তখন কি আমাদের আর ওয়েবসাইট বানাইতে হবে? না, ওরা তো ক্লায়েন্টের বানানোই থাকবে, কিন্তু আমরা এখন তো প্র্যাকটিস করতে যাচ্ছি। প্র্যাকটিস পারপাসে আমাদের জন্য লাগবে। তো আপনার ওয়েবসাইটটা বানাচ্ছে ওরা আর কি, ওয়েট করতে হবে যে মাঝে মাঝে কিন্তু এরকম মানে এরর হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন, এখানে আরেকবার click করবেন। মানে ঝামেলা করতে পারে যে এরকম যে একবার ঝামেলা করতে পারে আপনাকে, যতক্ষণ পর্যন্ত না আপনার সাইট বানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত বারবার দিতেই থাকবে। হ্যাঁ, দেখবেন যে কতক্ষণ না দেয় না, 44% হয়ে গেছে। হ্যাঁ, আর এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, দেখবেন যে প্রোডাক্টের ইনফরমেশন গুলো আমাদের ওদের সার্ভার থেকে আমাদের সার্ভারে ট্রান্সফার 90% হয়ে গেছে। আর কংগ্রাচুলেশন হয়ে গেছে এটা। এখন আছে ভিজিটর, আপনি চাইলে ফিনিশ সেটআপ দিতে পারেন। এবার যদি আমাদের যে ওয়েবসাইট আছে এবার যদি রিলোড দেই, দেখবেন আমাদের একটা নরমাল ওয়েবসাইট একটা ই-কমার্সে ট্রান্সফার হয়েছে। শুরুর দিকে একটু ফার্স্ট টাইম লোড হতে একটু সময় লাগে, সব লোড হয়ে গেলে এরপর আর কোনো প্যারা নেই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেখেন এই যে বিভিন্ন প্রোডাক্ট আছে, যে কেউ চাইলে চুজ করে এখানে ক্লিক করে প্রোডাক্টটা একটা ই-কমার্স ওয়েবসাইট থেকে যেভাবে মানুষ কেনাকাটা করে এই ওয়েবসাইট, আপনি কোন কালার নেবেন কালার চুজ করেন, অ্যাড টু কার্ট। এটা অটোমেটিক্যালি এগুলো দিয়ে দিবে। এরপর হ্যাঁ, এরপর আপনি ভিউ কার্টে যান। ভিউ কার্টে গেলে ভিউ কার্ট, এরপরে সব ঠিকঠাক থাকলে
হচ্ছে যে আপনার পেমেন্টের নাম ঠিকানা সবকিছু দিয়ে দিয়ে প্রসিড অর্ডার প্লেস অর্ডার অর্ডার করতে পারেন। অর্ডার করলে চলে দেখেন শর্টকাটে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে ফেললাম। তবে এই আপনার যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি যদি চান যে অন্য কেউ লিঙ্ক শেয়ার করে থেকে দেখাইতে চান তাহলে স্টোর কামিং সুন আছে এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটটা লাইভ করতে হবে, তাহলে সবাই দেখতে পারবে। এখানে এসে এই যে আপনার লাইভ করতে হবে। আপনি যদি স্টোর কামিং সুনে রাখেন তাহলে শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবে না। আপনি লগইন থাকলে দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন। হ্যাঁ, পেজও এমন করা যায়। পেজও একটু একই সিস্টেম। আর আরেকটা কাজ করতে পারেন যে আমাদের ওয়েবসাইটে কোনো পেমেন্ট মেথড নাই। পেমেন্ট মেথড সেট করতে গেলে আমরা ই-কমার্স এখান থেকে যাবে হচ্ছে সেটিংস থেকে চলে যাবে হচ্ছে পেমেন্টস। পেমেন্টস এর মধ্যে আমরা এখানে একটা পেমেন্ট হচ্ছে মেথড যুক্ত করে দিব। পেমেন্ট হচ্ছে যে আমরা কিসে পেমেন্ট নিব, অনেকগুলো অপশন আছে, ক্রেডিট কার্ড, অ্যাপল পে, গুগল পে, অনেকগুলো আছে। দেখি আমরা এগুলো নেব না, আমরা নেব হচ্ছে চার্ট, এগুলো আমাদের কোনোটাই নাই, তো এটা আমরা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা দিব হচ্ছে অফলাইন পেমেন্ট। এখান থেকে আমরা নিব হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। যদি আমরা বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট নিতে চাই ওগুলো সেট আপ করা যাবে, বাট আমরা ওই ঝামেলায় গেলাম না। আমরা যদি ক্যাশ অন ডেলিভারি দিলাম, এবার যদি ধরেন আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই, ওয়েবসাইটে আমাদের কার্ডে একটা প্রোডাক্ট আছে, আমরা এখান থেকে ডিরেক্টলি চেক আউটে যাব। চেক আউটে গিয়ে এখানে নাম নাম যা কিছু আছে ধরুন আমি এটা দিয়ে দিই, আমি দিয়ে দিলাম। এখানে দিতে একটা ফোন নাম্বার দিতে হবে একটা। পেমেন্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এবার আমরা এখান থেকে অর্ডার প্লেস করে দেব। এই যে থ্যাংক ইউ, আপনার যে অর্ডারটা সাকসেসফুলি হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের হলো খুব সহজে একটা ই-কমার্স ওয়েবসাইট কিন্তু হয়ে গেল। তো আমরা আগামী দিন হচ্ছে এই ওয়েবসাইটটাতে পিক্সেল ইন্টিগ্রেশন এবং ক্যাটালগ সহ অন্যান্য সেলস ক্যাম্পেইনের যা কিছু আছে এগুলো করে থাকবো। তবে এই পর্যন্ত আপনারা একটু প্র্যাকটিস করেন। আমরা